তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট্ট গাই। অলরেডি আমরা বাংলাদেশের একমাত্র পল্লী কবি জসিমউদ্দিনের বাসায় অবস্থান করছি এবং আজকে জসিমউদ্দিনের তার নিজস্ব বাসা, নিজস্ব ঘর এবং তিনি যে বাংলার একজন আবহমান কবি ছিলেন, বাংলার সংস্কৃতি এবং বাংলার বাঙালির অসহায় মানুষের কথা তার কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। আজকে আমরা সচক্ষে দেখব। আমরা এই মুহূর্তে কবি জসিমউদ্দিনের বাড়ির একদম মেইন গেটে রয়েছি। আমরা এখানে 20 টাকা মূল্যের টিকিট কেটেছি এবং ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ডান পাশে কবি জসিমউদ্দিনের পুরো পরিবারের কবরস্থান এবং বাম পাশে একটি দোকান রয়েছে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আপনি দেখতে পাচ্ছেন ওই সেই ডালিম গাছ, সেই বিখ্যাত কবর কবিতার রচয়িতা কবি জসিমউদ্দিন এখানে শুয়ে আছেন। অলরেডি আমরা কবির মধুমালা গ্যালারিতে আছি। এইখানে কিছু স্পেশাল জিনিস দেখাবো। আর একটা কথা, এটা যেহেতু একটা কবির জীবনে নিয়ে ব্লগিং, যেহেতু তার বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো, আমি ওর আর একটা নাম বললাম না। তো আজকে আমাদের এই কন্টেন্টে, এই ব্লগিংয়ে থাকবে এবং আমাদের সাথে পুরোটাই আমরা আড্ডা দিব এবং অনেক সুন্দর করে কথা বলবো। একটা মজার জিনিস দেখা, এদিকে আসো। এইখানে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, যেহেতু একটু অন্ধকার, মূলত এখানে কবির নাতি আমন, কবির নাতনি মৃদুলা, তার ফ্যামিলির ম্যাক্সিমাম যে ছবিগুলো আসলে বিশেষ ছবি, ওই ছবিগুলো কিন্তু এখানে অলরেডি সংরক্ষণ করা আছে। এবং এই যে আলমারিগুলা কিন্তু মামা অনেক পুরানো। হ্যাঁ, অবশ্যই এটা অনেক পুরানো। আর একটা মজার জিনিস আমি রাত জাগতে দেখাবো। এই যে সেইটা পল্লী কবির নামে পদ্মা সেতু করার পরিকল্পনা ছিল। এই জিনিসটা যখন আমি পড়ি, পরে ভাবলাম যে কেন যে হইল না। 1972 সালে বঙ্গবন্ধুর সাথে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, পল্লী কবি জসিমউদ্দিন বলেছিলেন। এবং আপনি জানেন যে পল্লী কবি জসিমউদ্দিনের অসংখ্য গান আছে, প্রায় 10,000 10,000 পল্লী কবি জসিমউদ্দিন তিনি তার গানগুলো লিখেন। এবং পল্লী কবি জসিমউদ্দিনের বিশেষ করে নকশি কাঁথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট, এই দুইটি কাব্যগ্রন্থ তার যতটা রচয়িতা ছিল এবং যত লেখনী ছিল, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ছিল। সো পল্লী কবি জসিমউদ্দিনের বাসার আরও বেশ কিছু সুন্দর দৃশ্য আছে, সেটা আমি ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, পল্লী কবি জসিমউদ্দিন এই বাসা থেকে তিনি তার বিশেষ কাব্যগ্রন্থের দক্ষতা অর্জন করেছিলেন। আমরা অলরেডি পল্লী কবি জসিমউদ্দিনের বাসার ভিতরে প্রবেশ করছি। মূলত এখানে পল্লী কবি জসিমউদ্দিনের কবির বড় ভাইয়ের ঘর আছে এবং তারা যেই ঘরে থাকতেন সেই ঘরটাও এখানে আছে, আমরা দেখানোর চেষ্টা করব। মধুমালা বাসভবন। এবং আপনাকে যদি একটু দেখাই, কবির পিতামাতা ও ছোট ভাইয়ের ঘর। পল্লী কবি জসিমউদ্দিনের পিতামাতা, ছোট ভাই এ ঘরে থাকতেন। মূলত হইল যেহেতু এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, ঘরগুলোকে সংরক্ষিত করা হয়েছে, কারণ বাঙালি তো থাকবে না কিছুই। ভাই, অলরেডি আমরা পল্লী কবি জসিমউদ্দিনের ঘরে বসে আছি। এর থেকে বড় প্রাপ্তির আর কিছু হয় না। আসলেই তিনি যেই ঘরে বসে হাজার হাজার লাইন কবিতা লিখেছেন, গান, নাটক, হ্যাঁ, গল্প রচয়িতা করেছেন। এখন আমরা সেই ঘরে অলরেডি বসা। সব থেকে মজার ব্যাপার হইল 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে ভেরি যায়। স্যাড ভাই, বাঙালি আমরা। বাঙালি। আমরা যে আসলে মূলত বাঙালি, এই মানে চুরি করার যে একটা আমাদের চৌর্যবৃত্ত যেটাকে বলি চুরি আমরা, বিদ্যা, চুরি বিদ্যা। চৌর্যবিদ্যা, তো এই বিদ্যার কারণে আমরা অনেক অংশে পরিচিত যে আমরা আসলে বাঙালি। দেখেন আমরা কিন্তু তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কবি ছিলেন ওই সময়েও, বিয়ে করার আগেও, কারণ ওই সময় তাকেও ছাড় দেওয়া হয় নাই। ছাত্র মানে বয়সে চুরি সে জনপ্রিয় চুরি ছিলেন। কিন্তু ভাই, আমরা already- কি করলাম? চুরি কিন্তু অলরেডি তখন থেকেই শুরু। আসলে কি আজ থেকে 50-100 বছর আগে
এই চুরির একটা ট্রেডিশন ছিল, খুবই কালচার ছিল যে খুবই ভালোভাবে চুরি করতে হবে এবং খুব প্ল্যানিং করে চুরি করতো। এবং সেই চুরির একটা উদাহরণ পল্লীকবি জসিমউদ্দিন, তার বাসর ঘর ওই টাইমে চুরিটা হয়। সো যাই হোক, এই ঘরে পল্লীকবি জসিমউদ্দিন বসবাস করতেন এবং তিনি এই ঘর থেকে তার মেধার, তার মননশীলতার বিকাশ যে সকল বিকাশ প্রতিভা ঘটিয়ে থাকে। আপনি জানেন যে 10,000 গান পল্লীকবি জসিমউদ্দিন তিনি নিজে লেখেন, এবং গল্প, উপন্যাস, নাটক পল্লীকবির লেখা, এবং পৃথিবী বিখ্যাত 2টা কাব্যগ্রন্থ আছে, নকশিকাঁথার মাঠ এবং সুজনবাদিয়ার ঘাট। আপনি জানেন যে, এবং পল্লীকবির কিন্তু অসংখ্য বেসিক্যালি কবিতাগুলো পৃথিবীর অন্যান্য ভাষায়ও কিন্তু রচয়িতা করা হয়। এখন মজার ব্যাপার হইলো কি মামা, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হইলো যে পল্লীকবি জসিমউদ্দিন আমাদের ফরিদপুরের সন্তান, ওর বাসাও ফরিদপুর, আমার বাসাও ফরিদপুর, বাট আমরা কখনো না এটাকে গুরুত্ব দেই না। রাইট, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। ইভেন আপনি অবাক হবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে পিকনিকের জন্য আসে এবং আন্তর্জাতিকভাবে পল্লীকবির লাইফ স্টোরি বা ওনার যে জীবনী, এটা কিন্তু রিসার্চ করতে এখানে মানুষ আসে। আমরা কতটা ভাগ্যবান পল্লীকবি জসিমউদ্দিনের জেলায় আমরা নিজেরাই আছি। পল্লীকবি জসিমউদ্দিনের সেজ ভাইয়ের ঘর। এবং আমি আরেকটা জিনিস দেখাবো, নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট। আমরা সুজনবাদিয়ার ঘাটে আজকে যাব। বাংলাদেশের বাঙালির মানুষের জীবন সংস্কৃতি এবং একজন বাঙালির জীবন, একজন বাংলার মানুষ, তিনি তার লেখনীতে ওই সময়ই বাঙালির সংস্কৃতি কিন্তু তিনি উঠিয়ে আনতেন তার লেখায়। একটা মজার ব্যাপার হলো, এই সেই ঢেকি ঘর, এই ঢেকি ঘর নিয়েও এখানে কথাবার্তা আছে। কবির মা জসিমউদ্দিন, এই সেই ঢেকি। অবশ্য আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন আমার মায়ের সাথে ঢেকি পাড়াতাম অলরেডি। হ্যাঁ, অফকোর্স আমার মায়ের সাথেও আমি ঢেকি পাড়িয়েছি, কারণ আমার বড় কোনো বোন ছিল না। দ্যাটস ওয়াই আমার মায়ের সাথে ঢেকি পাড়াইতে হয়েছে। কিন্তু কবির এইখানে এসে আমার সেই স্মৃতি বিজড়িত অনুভূতি আমি জাগ্রত হচ্ছে। তো সেই কারণের জন্য আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমার মায়ের সাথে আমি ঢেকি পাড়াই। তো এখানে আপনারা ঢেকির বিষয়টা দেখতেছেন, এটা বাংলার চিরাচরিত যে একটা বিষয়, সেটা কিন্তু ঢেকির সাথে জড়িত আছে আমাদের, রাইট? বাঙালির ঐতিহ্য। ঐতিহ্য এটা। ঢেকি এখনো বাঙালি ছাড়তে পারে নাই, যতই ঢেকি একটা ইমোশন, হ্যাঁ right. ঢেকি একটা আবেগ। এবং আপনি জানেন কিনা জানি না যে চিতই পিঠা, বিভিন্ন ধরনের পিঠার যে চাউলের গুঁড়াটা করা হইতো একটা সময়, বাংলাদেশ যে খুব অল্প সময়ের জন্য বা অনেক দিন ধরে যে মডার্ন সিভিলাইজেশনে আমরা চলে আসছি, ব্যাপারটা এমন না। আজ থেকে 15-20 বছর আগেও ঢেকি দিয়ে সব কার্য সম্পাদন করা হতো। এবং চিতই পিঠা, ভাপা পিঠা, সব ধরনের চাউলের গুঁড়া ঢেকির মাধ্যমে করা হতো। ডিজিটাল যে মেশিনগুলো বের হয়েছে, এর থেকে ঢেকিতে চাল কুড়ানোর যে বিষয়টা, এটাতে পিঠা আমার মনে হয় অনেক বেশি ভালো হয়, রাইট? ইয়েস, অনেক সুন্দর হয়। পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই ঘরটা, এখানে পল্লীকবি জসিমউদ্দিনের ব্যবহার করা কিছু জিনিস এখানে আছেন, আপনি দেখতে পাচ্ছেন। পল্লীকবি জসিমউদ্দিন, আজকে সবই স্মৃতি। সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে যেই জায়গাতে একজন বাংলাদেশের বিখ্যাত পল্লী কবি বেড়ে উঠলেন, বড় হইলেন, এখান থেকে তিনি তার প্রতিভা বিকশিত করলেন, ওই টাইমে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে বিএ এবং মাস্টার্স কমপ্লিট করেন ওই সময়ে। এবং সব থেকে মজার ব্যাপার হইল, ওনার লাইফের সব থেকে বড় সাকসেস ওইখানে নিয়ে আসছে। উনি যেই টাইমে স্টুডেন্ট ছিলেন, ওই টাইমেই কবর কবিতা প্রকাশ হয়, পাঠ্য বইতে ওই কবর কবিতা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। এর থেকে বড় সফলতা আমার মনে হয় না আর হয় একজন স্টুডেন্ট লাইফে। বাট মজার ব্যাপার হলো, ফরিদপুরে আর কবি হয় না কেন? আসলে আমরা কবির যে বৈশিষ্ট্য, কবির যে লেখার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের নেই আসলে, রাইট? আমাদের লেখার প্রতি ভালোবাসা থাকতে হবে। এখন ডিজিটাল সব সিভিলাইজেশন এসে আমরা আসলে মূলত চিন্তা শক্তিকে বিকশিত করতে পারতেছি না। আমরা কবি যেমন পল্লী কবি ছিলেন, পল্লী নিয়ে তিনি বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, বাট আমরা যে এই পল্লীকে এত সুন্দরভাবে তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা আমাদের মধ্যে নাই। অ্যান্ড সব থেকে
মানে ইন্টারেস্টিং যেই পার্ট পল্লীকবি জসীমউদ্দিনের বাসায়, সেটা হইল কবির স্ত্রীর লাগানো সেই তেঁতুল গাছটা। সেই তেঁতুল গাছটা এখনো দাঁড়িয়ে আছে। কেন যেন মনে হয় যে তেঁতুল গাছটা বলে যে হ্যাঁ, আমি পল্লীকবি জসীমউদ্দিন আজও ফরিদপুরে বেঁচে আছি। এই মুহূর্তে আমরা কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতি ঘরের সামনে অবস্থান করছি। আমরা ভিতরে গিয়ে দেখব আসলে বিভিন্ন ধরনের স্মৃতিচারণমূলক ছবি, এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিকা আনোয়ার স্মৃতি অ্যালবাম, এরপরে কবির লেখা আমার জামাল কামাল, এরপরে সবার সুখের একটা কবিতা আছে, এরপরে আছে হচ্ছে আসমানির যে কবিতা সেটির কিছু লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং দীপঙ্কর গৌতম তাকে নিয়ে একটা চিঠি লিখেছিল, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আরও কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। 1969-এ পশ্চিমবঙ্গ সরকার গণসংবর্ধনা জ্ঞাপন করেন, এবং বাংলাদেশের কবিকে এরকম স্বীকৃতি দেওয়া এর আগে হয়নি। তো আমরা ভিতরে প্রবেশ করব, দেখাবো আরও বিভিন্ন ধরনের স্মৃতি। এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা এই পালকির কথা আসলে এই প্রজন্ম আসলে বুঝতে পারবে না, যারা আগের প্রজন্ম ছিল, আই মিন 2000-এর আগে যাদের জন্ম, এরা অনেকেই এই পালকিকে দেখে থাকবে সামনাসামনি। তারা পালকির মধ্যে যে বিয়ের একটা ব্যাপার, সেটা আমরা এই দেখতে পাই, ভিডিওতে দেখতে পাই, কিন্তু এখন বাস্তবে আর দেখার কোনো সুযোগ নেই, কারণ পালকিতে আর বিয়ে হয় না। যাবে মোর সাথে আমাদের ছোট গাই, জোরে দে। এই যে ভয় পাইতেছস? ওই মামা, পুরা তো মনে করলো ধাপ ধুপ নিচে। ওরে আরে বেটা, মনে করলো আমি ছোট সময় আমাদের এরকম গাছ টাছ ফেলাইনে থাকতো গুড়ি টাইপের, ওই গাছের উপরে মনে করলো যায়, এটা হলো সেই মনে করলো ধাপ ধুপ করে মনে করলো উপরে উঠা আবার নিচে নামা। তো একটু জোরে দে মামা, জোরে দে, ফিল পাইতেছি। ওই বেটা আস্তে 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 আস্তে। মামা ওজন মামা তোর বেশি হওয়ার কথা, আমি তো মাপ 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 মাপ, ছাইড়ে দে, পাও ছাইড়ে দে, পাও ছাইড়ে দে বেটা। কি রে মামা, তোর এত ওজন? আমি তো 64। মামা তুই এবার আস্তে আস্তে ওঠ। এই বেটা, ভাত দিলে ওঠা যাবে না। অলরেডি আমরা পল্লীকবি জসীমউদ্দিনের বাসার ভিতরে ছিলাম, অ্যান্ড পল্লীকবি জসীমউদ্দিনের বাসাটা ঘোরানো দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা মূলত হলো সুজনবাদিয়ার ঘাট, সেই ঘাটে আমরা এখন যাব, এবং বিখ্যাত সেই সুজনবাদিয়ার কাব্যগ্রন্থ পল্লীকবি জসীমউদ্দিন তিনি রচনা করেছিলেন। সেই সুজনবাদিয়ার ঘাট অম্বিকাপুর রেল ব্রিজের পাশে অবস্থিত। এখন আমরা যে বিষয়টা বলতেছিলাম যে আমি আর রাজ্জাক, যে ফরিদপুরের একজন বিখ্যাত মানুষ, ফরিদপুরের বিখ্যাত ব্যক্তিত্ব, ফরিদপুরের বিশেষ পার্সন, যাকে নিয়ে আসলে ফরিদপুর গর্ব করতে পারে, যাকে নিয়ে ফরিদপুরের মানুষ অনেক বেশি গর্বিত, পল্লীকবি জসীমউদ্দিন। তার বাসা থেকে আমরা এখন বিদায় নিব, যাব সুজনবাদিয়ার ঘাট। ভাই অলরেডি আমরা সুজনবাদিয়ার ঘাটে, সেই বিখ্যাত সুজনবাদিয়ার ঘাট, যে কাব্যগ্রন্থ লিখেছিলেন পল্লীকবি জসীমউদ্দিন, সেই ঘাট। এটা অবশ্যই এখন স্মৃতি বিজড়িত। এখানে পরিষ্কার থাকার কথা ছিল, কিন্তু আসলে পরিষ্কার নাই, একটু ময়লা টয়লা আছে। মজার ব্যাপার হলো কি, যখন পানি হয়, পানি হইলে এটা আবার অনেক বেশি সুন্দর লাগে। আজকে আমরা সুজনবাদিয়ার ঘাট থেকে বিদায় নিব আজকের ব্লগিং থেকে। আমার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক। একটু বলে রাখি, পল্লীকবি জসীমউদ্দিনের বাসায় আপনি যদি আসতে চান, খুবই ইজি। ফরিদপুর শহর থেকে খুব একটা যে অনেক ভিতরে, ব্যাপারটা এরকম না। ফরিদপুর শহরের মধ্যেই অম্বিকাপুর পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। আপনি যে কোনো অটোওয়ালা, রিক্সাওয়ালা বা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেই হবে যে পল্লীকবি জসীমউদ্দিনের বাসায় যাব, দেন আপনাকে লোকেশনটা জানাই দিবে। আমরা বিদায় নেব বিখ্যাত সুজনবাদিয়ার ঘাট থেকে। ইয়েস। এবং মজার ব্যাপার হইলো যে রাজ্জাক যেই কথাটা বলতেছিল যে ভাই ফরিদপুরে তার কবি তৈরি হয় না, কবির কি মামা ভাত নাই? কবির ভাত আছে আসলে, কিন্তু ওই ধরনের কাব্যিক মন মানসিকতা নেই, কেউ কবি হইতে পারতেছে না, কবিতা লিখতে পারতেছে না, কারণ লিখনির ক্ষমতাটা ওইভাবে গড়ে উঠতেছে না। এই কারণের জন্যই আমরা আসলে নতুন নতুন কবি পাচ্ছি না, বা নতুন নতুন লেখা পাচ্ছি না। আমাদের ছিলেন কাজী নজরুল ইসলাম, আমাদের ছিলেন জসীমউদ্দিন, এরা যা লিখে গেছে আমরা ওইটাকেই পড়ার সময় পাই না ভাই। এখন বই পড়ে না মানুষ, এখন সবাই ইউটিউব শর্টস লাইভ এইটা ওইটা নিয়ে ব্যস্ত। আসলে দিস ইজ নট দ্য লাইফ। আমাদেরকে যদি কিছু করতে হয় তাহলে বই পড়ে করতে হবে ভাই।
স্টাডি করতে হবে। স্টাডি করতে হবে, স্টাডির কোনো বিকল্প নাই বিকল্প মামা। নাই। সুজনবাদিয়ার ঘাট থেকে বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।